নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবর না দেখা মানেই কিন্তু অনেক কিছু মিস করা। অথচ বিশেষ কিছু কারণে মাঝে মাঝে সেই ঝটপট 10টা খবরই আমরা প্রতিদিন প্রকাশ করতে পারি না। এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। আজ 25শে ফেব্রুয়ারি মঙ্গলবার, দেখুন ঝটপট 10টা খবরের সংক্ষিপ্তসার। দে পরিবারে সবার হাতে কাটার চিহ্ন রয়েছে, অক্ষত শুধু বড় ভাই প্রণয়। কেন, সেই রহস্যও কিন্তু এখনও কাটেনি। কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা জানিয়েছেন, ট্যাংরায় দে পরিবারের 3 মহিলার খুনের ঘটনায় বাইরের কেউ জড়িত নন। 2 ভাই প্রণয় এবং প্রসূনী জড়িত রয়েছেন। সুদেষ্ণা দে, রমি দে, প্রসূন দে 3 জনেরই হাতে ছিল কাটা দাগ। কিশোর প্রদীপদের হাতেও রয়েছে হালকা কাটা দাগ। একমাত্র প্রণয়দের হাতেই কোনো ক্ষতচিহ্ন নেই। কেন, সেই প্রশ্নই ভাবাচ্ছে পুলিশকে। প্রণয় নিজে দাবি করেছেন, ভয়ে ভেঙে পড়েছিলেন, তাই নিজের হাত কাটতে পারেননি। তার এই দাবি খতিয়ে দেখছে পুলিশ। পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে খুনের কথা কবুল করেছেন ট্রলিকাণ্ডের মা এবং মেয়ে। পুলিশ সূত্রে এমনই জানা গিয়েছে। জেরার মুখে অভিযুক্ত মা আরতি ঘোষ এবং মেয়ে ফাল্গুনী ঘোষ জানিয়েছেন, সোমবার বিকেল 4টে নাগাদ বছর 55 প্রৌঢ়া সুমিতা ঘোষের সঙ্গে ঝগড়া হয় তাঁদের। সম্পর্কে সুমিতা ফাল্গুনির পিসি শাশুড়ি। ঝগড়ার সময় ফাল্গুনি পিসি শাশুড়িকে ধাক্কা দিয়ে ফেলে দেন। দেওয়ালে মাথা ঠুকে যাওয়ার পর জ্ঞান হারান সুমিতা। তার জ্ঞান ফিরলে আরেক প্রস্ত ঝগড়া হয়। ঝগড়ার সময় ইট দিয়ে পিসি শাশুড়ির মুখে এবং ঘাড়ে আঘাত করেন ফাল্গুনি। তারপরেই জ্ঞান হারান ওই প্রৌঢ়া। এই ঘটনার সময় মা আরতি বাড়িতে ছিলেন বলে জানিয়েছেন ফাল্গুনি। তবে তার এই দাবির সত্যতা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ জানতে পেরেছে, ট্রলি ব্যাগে প্রৌঢ়ার দেহ ভরে মধ্যম গ্রামের ভাড়া বাড়ি থেকে ভ্যানে চেপে প্রথমে দোলতলা মোড়ে আসেন মা এবং মেয়ে। সেখান থেকে নীল সাদা ট্যাক্সিতে চেপে যান কুমোরটুলি ঘাটের কাছে। তার আগে প্রিন্সেপ ঘাটেও তারা যাওয়ার চেষ্টা করেছিলেন বলে দাবি করেছেন ট্যাক্সি চালক। ফের ভূমিকম্প, আর এবার একেবারে কম্পনের জেরে কেঁপে উঠেছে কলকাতাও। শহরের পাশাপাশি কম্পন অনুভূত হয়েছে দক্ষিণবঙ্গ, ওড়িশা এবং বাংলাদেশের কিছু অংশেও। সকাল 6টা 10 মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.1। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে পাওয়া খবর অনুযায়ী ভূমিকম্পের উৎসস্থল বঙ্গোপসাগরের 91 কিমি গভীরে। অনেকটা গভীরে এই কম্পন অনুভূত হওয়ায় প্রভাব পড়েনি তেমন শহর কলকাতায়। পাশাপাশি সকাল 6টা নাগাদ ভূমিকম্প হওয়ায় বেশিরভাগ মানুষই ঘুমের মধ্যে ছিলেন, ফলে অনেকেই কিছু টের পাননি। এখনও পর্যন্ত ভূমিকম্পের জেরে কোনো ক্ষয়ক্ষতিরও খবর আসেনি। রবিবার 23শে ফেব্রুয়ারি মুসলিম মিররের খবরে বলা হয়েছে, প্রসিদ্ধ দিল্লি সার্ভিস লেনে অবস্থিত মিরাটের 168 বছরের পুরনো একটা মসজিদ গুঁড়িয়ে দিয়েছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার। র্যাপিড রেল ট্রানজিট নেটওয়ার্কের জন্য মসজিদটা ভাঙা হয়েছে বলে জানানো হয়। শুক্রবার 21শে ফেব্রুয়ারি রাতে মসজিদটা ভাঙার পূর্বে ব্যাপক বাধার সম্মুখীন হয় যোগী আদিত্যনাথের প্রশাসন। পরবর্তীতে ব্যাপক পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে রাতে মসজিদটা সম্পূর্ণরূপে ভেঙে নিশ্চিহ্ন করে দেয়া হয়। সরকারের পক্ষ থেকে দাবি করা হয়, মুসলিম সম্প্রদায়ের সম্মতিতে রেল নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য মসজিদটা ভাঙার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু মসজিদের মোতওয়াল্লি হাজি সালেহীন জানিয়েছেন, যদিও এই বিষয়ে প্রশাসনের সাথে 20 ফেব্রুয়ারি আমাদের আলোচনা হয়েছিল, কিন্তু অতি প্রাচীন এবং ঐতিহাসিক হওয়ায় আমরা এই মসজিদ পুরোপুরি ভেঙে দিতে সম্মত ছিলাম না। উপায়ন্তর না দেখে নতুন জায়গায় নতুন মসজিদ বানিয়ে দেওয়ার শর্তে পরবর্তীতে আমরা সরকারের সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হই। আমাদের কাছে এখনও এই মসজিদ এবং জায়গার মালিকানার নথি রয়েছে, যেখানে সুস্পষ্ট প্রমাণ রয়েছে যে এই মসজিদটা 1857 সনের পূর্বেকার। বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে নয়াদিল্লি এবং ঢাকার কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। তবে বাণিজ্যের উপর তার বিশেষ প্রভাব পড়তে কিন্তু দেখা যায়নি। বৃদ্ধি পেয়েছে বাংলাদেশে রপ্তানিও।
বাণিজ্য এবং শিল্প মন্ত্রকের হিসাব বলছে 2024 সালের জানুয়ারির তুলনায় এবছরের জানুয়ারি মাসে রপ্তানি বৃদ্ধি পেয়েছে 17.27%। গত মাসে ভারত থেকে বাংলাদেশে রপ্তানি হয়েছে প্রায় 9,374 কোটি 80 লক্ষ টাকার পণ্য। গত অর্থবর্ষের জানুয়ারিতে প্রায় 7,999 কোটি 66 লক্ষ টাকার পণ্য ভারত থেকে রপ্তানি হয়েছিল বাংলাদেশে। শুধু জানুয়ারি মাসেই নয়, গত 10 মাসের হিসাব ধরলেও গত অর্থবর্ষের তুলনায় চলতি অর্থবর্ষে বাংলাদেশে রপ্তানি বৃদ্ধি পেয়েছে। গত অর্থবর্ষ অর্থাৎ 2023-24 এপ্রিল থেকে জানুয়ারির তুলনায় চলতি অর্থবর্ষ অর্থাৎ 2024-25 এপ্রিল থেকে জানুয়ারির মধ্যে 6.60% বেশি রপ্তানি হয়েছে। এই 10 মাসের মধ্যে প্রথম 4 মাস হাসিনা বাংলাদেশের ক্ষমতায় ছিলেন, তারপরে দায়িত্ব গ্রহণ করেছে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। 2023-24 সালের এপ্রিল থেকে জানুয়ারির মধ্যে বাংলাদেশে প্রায় 76,796 কোটি 13 লক্ষ টাকার পণ্য রপ্তানি করেছে ভারত। চলতি অর্থবর্ষে ওই একই সময়ের মধ্যে বাংলাদেশে রপ্তানি হয়েছে প্রায় 81,892 কোটি 53 লক্ষ টাকার পণ্য। বাংলাদেশে শুক্রবার আত্মপ্রকাশ করতে চলেছে নতুন একটা রাজনৈতিক দল। তার আগে মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে ইস্তফা দিয়েছেন নাহিদ ইসলাম। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর নাহিদকে তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছিল। এদিন ইস্তফা দেওয়ার পর নাহিদ বলেছেন, নতুন রাজনৈতিক দলে যোগ দিতেই এই পদত্যাগ। একটা রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন, ছাত্র জনতার পাশে থাকা প্রয়োজন। রাজপথে এই মুহূর্তে থাকা বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছি। গত কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল যে নাহিদ ইসলাম পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলের নেতৃত্বে আসবেন। হলোও তাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে এই নতুন দল গঠন হচ্ছে। কোন পক্ষের কারা কোন সাংগঠনিক পদে থাকবেন তাই নিয়ে ইতিমধ্যে দফায় দফায় আলোচনা চলছে। ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার মার্কিন পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে মিশর। দেশটার প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি মঙ্গলবার আবারও জোর দিয়ে বলেছেন, ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করা হলে তাতে ওই অঞ্চলের দেশগুলোর জাতীয় নিরাপত্তা হুমকিতে পড়বে। তিনি এই হুমকি এড়ানোর পক্ষে। এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, 20 জানুয়ারি নতুন মেয়াদে ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজাবাসীকে নিয়ে যে পরিকল্পনা ঘোষণা করেছেন তাতে আরব বিশ্ব ক্ষুব্ধ। তিনি গাজার কমপক্ষে 20 লক্ষ অধিবাসীকে স্থায়ীভাবে বাস্তুচ্যুত করে অন্য দেশে পাঠিয়ে দিতে চান। ঘোষণা করেছেন তারপর গাজা দখল করে নেবেন এবং তাকে একটা আন্তর্জাতিক অবকাশ যাপনের সমুদ্র সৈকতে পরিণত করবেন। তার এই বক্তব্যে ক্ষুব্ধ সৌদি আরব, মিশর সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো। এজন্য আগামী 4 মার্চ আরব লীগের এক জরুরি অধিবেশন আহ্বান করেছে মিশর। সেখানে ট্রাম্পের পরিকল্পনার পাল্টা আরব পরিকল্পনা বা প্রচেষ্টার ওপর দৃষ্টি দেয়া হবে। ট্রাম্প বাস্তুচ্যুত গাজাবাসীকে মিশর এবং জর্ডানে পুনর্বাসন করার আহ্বান জানিয়েছেন, কিন্তু তার এই প্রস্তাব এই দুটো দেশই প্রত্যাখ্যান করেছে। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির পক্ষ থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জার্মানি সফরে বাধা থাকবে না। দেশটার সম্ভাব্য চ্যান্সেলর ফ্রেডরিক মের্সে এই কথা জানিয়েছেন। জার্মানিতে গত রবিবারের জাতীয় নির্বাচনে জয় পেয়েছে রক্ষণশীল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন, সংক্ষেপে সিডিইউ। এর ফলে দেশটার পরবর্তী চ্যান্সেলর হিসাবে ফ্রেডরিক মের্সের নাম শোনা যাচ্ছে। এর একদিন পর সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপে মের্সে বলেছেন, নির্বাচনে জয়ের পর নেতানিয়াহু ফোনে তাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রীকে বলেছেন, জার্মানিতে নতুন সরকার গঠনের পর তাদের সাক্ষাৎ হওয়া উচিত। বার্লিনে সাংবাদিকদের মের্সে আরও বলেছেন, যদি তিনি অর্থাৎ নেতানিয়াহু জার্মানি সফরের পরিকল্পনা করেন, আমি নিজের কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা এমন একটা উপায় খুঁজে বের করব যাতে তিনি জার্মানি সফর করতে পারেন এবং গ্রেপ্তার না হয়ে দেশে ফিরে যেতে পারেন। মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর ইউরোপীয় দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে নাটকীয় রকমের পরিবর্তন এসেছে।
এর অংশ হিসাবে গতকাল ইউক্রেন যুদ্ধ বন্ধে জাতিসংঘে উত্থাপিত 3টে প্রস্তাব নিয়ে ভোটাভুটিতে ইউরোপীয় মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিভক্তি দেখা গিয়েছে। ইউক্রেনে যুদ্ধ শুরুর জন্য রাশিয়াকে দায়ী করতে রাজি হয়নি যুক্তরাষ্ট্র, আর এই নিয়েই ইউরোপীয় মিত্রদের সঙ্গে তাদের বিভক্তি তৈরি হয়েছে। ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনা শুরু করতে ডোনাল্ড ট্রাম্প সিদ্ধান্ত নেওয়ার পর এমন বিভাজন বেড়েই চলেছে। গত সপ্তাহে প্রাথমিক আলোচনা থেকে বাদ রাখায় ইউক্রেন এবং তার ইউরোপীয় মিত্ররা হতাশ হয়েছে। একদম শেষে আরেকবার বলি, আমাদের দুটো চ্যানেল নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালে আলাদাভাবে ভিন্ন বিষয় ও আঙ্গিকে আঞ্চলিক, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক বাছাই করা খবর, যেসব খবর আড়ালে থেকে যায় সেই সব খবর, রাজনীতি, শিক্ষা, চাকরি, ধর্ম, ভ্রমণ, খাওয়া দাওয়া, খেলা ইত্যাদি নিয়ে বিশ্লেষণধর্মী প্রতিবেদন, অশ্লীলতাবর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক চর্চা এবং অশ্লীলতাবর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ এবং লাইভ সম্প্রচার করা হয়। গুরুত্বপূর্ণ এইসব ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশান পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন ভিডিও এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। আশা করি সকলে খুব ভালো ও সুস্থ আছেন, আর কামনা করি সব সময় সকলে খুব ভালো এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।